হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে তুফানের ট্রেলার নিয়ে। তুফানের টিজার যখন থেকে ড্রপ করেছিল ছবিটা নিয়ে বিশাল হাইপ, পোস্টারও ভালো রিয়াকশন পেয়েছিল, তবে টিজার তো মারাত্মক রিয়াকশন জেনারেট করেছিল। তারপরে গানটা নিয়েও প্রচুর কথা হয়েছে, প্রচুর মারাত্মক রেসপন্স পেয়েছে দর্শকদের কাছে। তো সব কিছুই কিন্তু যথেষ্ট ভালো বাজ ছবিটাকে নিয়ে বানিয়েছিল। ছবিটা আর রিলিজ করতে মাত্র 2 দিন বাকি আছে, এবং তার মধ্যেই তারা লাস্ট মোমেন্টে ট্রেলারটা একদম ফাইনাল পাঞ্চের জন্য ট্রেলারটাকে তারা রিলিজ করে দিয়েছে। এবার ট্রেলারটা কিন্তু দারুণ একটা ট্রেলার হয়েছে। ট্রেলারটা বড়, তা সত্ত্বেও কিন্তু গল্প বোঝা যায় না, এবং ট্রেলারটাকে এমনভাবেই এডিট করা হয়েছে যে মাল্টিপল স্টোরি লাইনের পসিবিলিটি দর্শকের মাথায় আসবে। সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি ভিডিও শেষের দিকে। প্রথমে আমার এই ট্রেলারের মধ্যে কী কী জিনিস ভালো লেগেছে। তো দেখুন, শাকিব খান একজন সুপারস্টার, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। তো ডিরেক্টর তাকে নিয়ে যখনই ছবি করছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে যে তাকে সে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, এবং সেই প্রেজেন্টেশনটা কিন্তু রায়ান রাফি দুর্দান্তভাবে করেছে। আপনারা যদি দেখেন, ট্রেলারটা যখন শুরু হচ্ছে, প্রথমেই কিন্তু শাকিব খানকে দেখিয়ে দেওয়া হয় না। প্রথমে তাকে একটা বিল্ড আপ দেওয়া হয়েছে, বিভিন্ন ভয়েস ওভার ইত্যাদি। প্রথমে চঞ্চল চৌধুরী ভয়েস ওভার দিয়েছে, তুফান মানুষও নয়, আবার শয়তানও নয়, ঠিক আছে, পশুও নয়, সরি। আর আরেকটা জায়গায় ও বলে হচ্ছে ও যেটা হতে চেয়েছিল সেটাই হয়েছে, সেটা হচ্ছে রাক্ষস। এবং সেইটার সাথে সাথে এই যে ভয়েস ওভার্সগুলো আসছে, তার সাথে সাথে আমরা দেখছি যে ছোটোবেলা ও যখন জন্মেছিল, তারপরে চোখের সামনে ওর বাবাকে মেরে দিয়েছে, তারপর হাতে অস্ত্র তুলেছে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা ওখানে দেখে নিচ্ছি। এবং তারপরে যেখান থেকে আর কি শাকিব খানের এন্ট্রিটা হচ্ছে, ততক্ষণে তার ক্যারেক্টারটাকে বিল্ড আপ করে দেওয়া হয়েছে, এবং যেভাবে তার একটা ব্যাকশট দিয়ে এন্ট্রি দেখাচ্ছে, সে হাতে মেশিন গান নিয়ে ঢুকছে, এখান থেকে ক্যারেক্টারটাতে যে লার্জার দ্যান লাইফ অ্যাসপেক্টটা, সেটা আমাদের সামনে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং তারপরে সে গুলি চালাচ্ছে, এবং তারপরে তার এন্ট্রি হচ্ছে। তারপরে যে লেভেলে তাকে ডায়লগস দেওয়া হয়েছে, যে লেভেলে সোয়াগ, অ্যাকশনের সিন, সব কিছু তাকে দারুণভাবে প্রেজেন্ট করেছে রায়ান রাফি। ট্রেলারের মধ্যে শাকিব খানকে ব্যাপক লাগছে, তার ডায়লগসগুলো খুবই ভালো লাগছে। এবং আপনারা যদি ট্রেলারটা খুব ভালো করে লক্ষ্য করেন, একটা ব্যালেন্স করা হয়েছে কিন্তু, শাকিব খানকে যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার সাথে কিন্তু যেহেতু চঞ্চল চৌধুরীরও একটা হিউজ ফ্যান বেস আছে, এবং তিনিও বড় অভিনেতা, তাকেও কিন্তু প্রপারলি স্পেস দেওয়া হয়েছে। তারও কিন্তু ট্রেলারের মধ্যে ইকুয়ালি স্পেস আছে, এবং তাদের যে দুজনের একটা টক্কর হবে, সেটাও কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। এবং দেখবেন কিছু জায়গায় সেলফ রেফারেন্সিয়াল কিছু লাইন্স আছে, যেরকম একটা জায়গায় একটা ডায়লগ আছে শাকিব খানের, যে কোনোদিনও বাশির ভাই ভাবিনি যে আমি ন্যাশনাল খেলবো, তুফান ন্যাশনাল খেলবে। তো এখন দেখুন, বাংলাদেশে যত অভিনেতারা রয়েছে, তার মধ্যে শাকিব খানের ছবি কিন্তু সবচেয়ে ওয়াইড স্প্রেড রিলিজ পাচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে, এবং ইন্ডিয়াতেও খালি পশ্চিমবাংলাতে নয়, পুরো ইন্ডিয়াতে রিলিজ পাচ্ছে। এটা কিন্তু তুফানের ক্ষেত্রেও হচ্ছে, দরদের ক্ষেত্রে। তো কোথাও গিয়ে শাকিব খান ওই ক্যারেক্টারটাকেও কিন্তু, শাকিব খান রিয়েল লাইফ পার্সোনালিটিকেও কোথাও কিন্তু রিফ্লেক্ট করা হচ্ছে ওই ডায়লগটার মাধ্যমে। অন্যদিকে চঞ্চল চৌধুরীর যে লাস্ট ডায়লগটা রয়েছে, যে যদি আমি একবার চান্স পাই, আমি কিন্তু তুফানকে খেয়ে দেবো। তো অ্যাকচুয়ালি চঞ্চল চৌধুরী যে লেভেলের অভিনেতা, আমরা জানি যে সে যখন স্ক্রিনে থাকে তখন অন্য কোনো দিকে নজর যায় না অডিয়েন্সে। তো সেটাও কোথাও গিয়ে একটা মেটা লেভেলে ওয়ার্ক করছে কিন্তু। তো এরকম সেলফ রেফারেন্সিয়াল লাইন্সগুলো আমার বেশ ভালো লেগেছে। আর এছাড়া ডায়লগস ইত্যাদি তো ভালো রয়েছে। এবং কিছু জায়গায়, একটা জায়গায় দেখুন, অনেস্টলি স্পিকিং, কেজিএফের একটা ইন্সপিরেশন পেলাম। যেরকম কেজিএফে যেরকম একটা জায়গা ছিল না, যে একজন ন্যারেট করছে আর একজন লিখছে, একটা জার্নালিস্ট, যেটা ব্যাপারটা ছিল, যেভাবে আর কি ওই প্রশান্ত নীল আর কি ফ্ল্যাশব্যাকটাকে আর কি হ্যান্ডেল করেছিল, এখানেও কিন্তু সেরকম একটা অ্যাঙ্গেল রয়েছে। কিন্তু একটা শর্ট দেখবেন আছে, যেখানে বলে যে একটা প্রেমের অভাব মনে হচ্ছে এই গল্পটার মধ্যে। তখনই আর কি মিমি চক্রবর্তীর এন্ট্রিটা হয়। সেটাও একজন, ওখানে একজন যে ফ্ল্যাশব্যাকটা বলছে, পুরো জিনিসটাকে, পুরো গল্পটাকে ন্যারেট করছে, সেটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি ওই অ্যাঙ্গেলটা। এবং আরও একটা ডায়লগ আছে দেখবেন, যে আমার পুরো দেশটা চাই, সেটা আর কি ওই কেজিএফের যে ডায়লগটা ছিল, দুনিয়া। তো সেরকম কিছু ইন্সপিরেশন হালকা কিন্তু আমরা নোটিস করলাম আর কি। এবার যাই হোক, তো মিমি চক্রবর্তীর অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ ভালোভাবে এসেছে, এবং এখানে নাবিলারও কিন্তু একটা ট্র্যাক রয়েছে। এবার রায়ান রাফির ছবিতে দেখবেন প্রেমের জায়গাটাই কিন্তু অনেকটা বেশি স্পেসও দেওয়া হয়, কিন্তু প্রেমটাই কিন্তু অনেকক্ষণ ধরে ডেভেলপ করা হয়। এবং আরও একটা ট্রোপ যেটা রায়ান রাফি ব্যবহার করে, যে তার ছবিতে কিন্তু হিরোইনের যে চরিত্র থাকে, ফিমেল ক্যারেক্টার যারা থাকে, তাদেরকে কিন্তু একটু অ্যান্টাগনিস্ট হিসাবে প্রেজেন্ট করা হয়। সেটা আপনারা সুরঙ্গতে দেখেছেন, সেটা আপনারা পরাণ ছবিতেও দেখেছেন। তো এখানে কিন্তু একটা পার্টিকুলার শট আছে, যেটা খুব ফাস্ট কাটে বেরোয়, বাট আপনারা যদি নোটিস করেন ওই জায়গাটা, মিমি চক্রবর্তী কিন্তু গলা টিপে ধরছে শাকিব খান। তো মাইট বি মিমি চক্রবর্তী একটা বিট্রে করতে পারে, তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারে, এরকম একটা অ্যাঙ্গেলও কিন্তু গল্পের মধ্যে আসতে পারে। কারণ রায়ান রাফি কিন্তু নিজের হিরোইনদেরকে ওইভাবেই ট্রিটমেন্ট করে, যে একটা টাইমের পরে ফিমেল ক্যারেক্টার কিন্তু বিট্রে করবে। এবার কেন আমি বলছি যে ট্রেলারটা এত বড় হওয়া সত্ত্বেও, ট্রেলারটা তো একটা হচ্ছে ভিজুয়ালি খুবই স্টানিং, ডায়লগস খুব ভালো, বিজিএম এর কাজ খুব ভালো, যেভাবে বিল্ড আপ দিয়েছে, যেভাবে কেটেছে, যেভাবে জিনিসটাকে পুরো সাজিয়েছে, সেটা খুব ইমপ্রেসিভ, সেটা তো ভালোই। তার সাথে হচ্ছে গল্পে কেন বলছি গল্পটা ইন্টারেস্টিং, মাল্টিপল থিওরিজ মাথায় আসে। কারণ দেখবেন এখানে শাকিব খানের দুটো লুক আছে অ্যাকচুয়ালি। তো এবার এখান থেকে কি হতে পারে, একটা হতে পারে যে গল্পটা একদম লিনিয়ার ওয়েতে চলছে, যে এই যে তুফান, সে একজন গ্যাংস্টার ছিল, যে হয়তো মারা গেছে, যাকে হয়তো এই চঞ্চল চৌধুরীর যে টিম তারা মিলে মেরে দিয়েছে, এবং তার পুরো গল্পটা আমরা দেখতে পাচ্ছি, তার জন্ম থেকে, তার ছোটবেলা, তার চোখের সামনে তার বাবার হত্যা, তারপরে সে বড় হলো, কিভাবে সে আন্ডারওয়ার্ল্ডে যুক্ত হলো, তারপরে সেখান থেকে সে বড় একজন গ্যাংস্টার হচ্ছে। এবং যে জিনিসটা আমরা অগ্নিপথে দেখেছিলাম, যেটা বেসিক্যালি স্কারফেস থেকে নেওয়া, যে প্রথম যে গ্যাংয়ের হয়ে কাজ করতো, পরে তারই মেম্বারদেরকেও ডিস্টার্ব করছে, নিজে আরও বড় হয়ে যাচ্ছে। তো সেই যে অ্যাঙ্গেলটা,
সেরকম থাকবে। এবং তারই মাঝে একটা সময় ওর হয়তো নাবিলার সাথে একটা জায়গায় প্রেম হয়েছিল, যখন হয়তো গ্যাংয়ের মধ্যে নর্মাল একটা মেম্বার ছিল, এবং তারপরে হয়তো নাবিলার ক্যারেক্টারটা একটা টাইমের পরে মারা যায়, হয়তো কোনো শত্রুর মানে ওরই গ্যাংয়ের কোনো মেম্বার মারতে পারে, কোনো শত্রু মারতে পারে, যেখানে হয়তো শাকিব খানের ক্যারেক্টারটা একটু ডিপ্রেসড হয়ে যায়। কারণ একটা শর্ট দেখবেন আছে যে শাকিব খান যেখানে ছোট হেয়ার কাট আর কি লুকটা, সেখানে সে দাঁড়িয়ে আছে, সে হয়তো ট্রেনের ট্র্যাক্সে ঝাঁপিয়ে পড়তে চাইছে, এবং তারপরে হয়তো সে আরও বেশি ভায়োলেন্ট হয়ে যায়, এবং তারপরে মিমি চক্রবর্তীর সাথে দেখা হয়, এবং ক্যারেক্টারটা পরে চঞ্চল চৌধুরীর সাথে আর কি একটা ফেস অফ হয়। এরকম একটা লিনিয়ার একটা গ্যাংস্টারের লাইফ হতে পারে, এটা একটা পসিবিলিটি হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে, যেটা হচ্ছে আমাদের এখানে যে ডন বলে ছবিটা হয়েছিল অমিতাভ বচ্চনের, যেটা পরে শাহরুখ খানও বানিয়েছিল, এছাড়া সাউথের প্রচুর ছবিতেও হয়েছে, মানে আমাদের অজিত কুমার করেছে, প্রভাস করেছে, যে এখানে কিন্তু একটা ডাবল রোলের ব্যাপার হতে পারে, যে চঞ্চল চৌধুরী তুফানের মতো দেখতে আরেকটা লোককে, যেটা আরেকটা শাকিব খান স্মল হেয়ার কাটওয়ালা, তাকে ওই গ্যাংয়ের মধ্যে ইমপ্লান্ট করে দিয়েছে। এটা কিন্তু একটা ট্রোপ হতে পারে, যেটা কিন্তু হয়তো সে তুফানকে আর কি, ওই যে এক জায়গায় দেখবেন ও বলছে যে তুফানকে বডি দিয়ে খেলে হারানো যাবে না, বুদ্ধি দিয়ে খেলতে হবে, তো হয়তো তুফানকে ওরা অ্যারেস্ট করে রিপ্লেস করে ওকে বসিয়ে দিয়েছে। এটা একটা পসিবিলিটি হতে পারে, এই থিওরিটা একটা হতে পারে। আরেকটা অ্যাঙ্গেল হতে পারে হচ্ছে বাবা ছেলের অ্যাঙ্গেল হতে পারে, যে দুটো আলাদা টাইম লাইন, ওটা বাবা গ্যাংস্টার ছিল, তাকে হয়তো তারই গ্যাংয়ের কিছু লোকেরা বিট্রে করেছিল, কারণ আমরা জানি যেটা পার্ট 2 আসতে পারে, তো ওটা হয়তো ছেলে শাকিব খান শর্ট হেয়ার যেটা, সে হয়তো বাবার গল্পটা পুরোটা জানতে পারছে, এই পার্টে জানতে পারবে, পরের পার্টে হয়তো বদলা নেবে, সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে যে তুফান ক্যারেক্টারটা, সে হয়তো একটা টাইমে বড় গ্যাংস্টার ছিল, এবং হয়তো মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটা হয়তো মারা গেছিল বা কিছু হয়েছিল, এবং একটা টাইমের পরে সে হয়তো নিজের আইডেন্টিটি পুরোপুরি চেঞ্জ করে নিয়েছে, সে হয়তো খুবই সাধারণভাবে সাদামাটাভাবে থাকে, এবং একটা টাইমের পরে তাকে আবার তার পাস্টটা হন্ট করবে, এবং তাকে আবার নিজের পুরনো ফর্মে কাম ব্যাক করতে হবে। এটাও একটা পসিবিলিটি হতে পারে। কারণ দেখবেন এই টেমপ্লেটটা আমরা বাসা ছবিতে দেখেছি, রজনীকান্তের বাসা বলে যে ছবিটা, বা আমাদের বিজয়ের থেরি বলে যে ছবিটা ছিল, এই যে ছবিগুলো আর কি, বা আমাদের অমিতাভ বচ্চনের হাম বলে যে ছবিটা ছিল, বেসিক্যালি যেখান থেকে এই টেমপ্লেটটা নেওয়া, বা আমাদের লিও বলে যে ছবিটা রিসেন্টলি এলো, যে একটা টাইমে আর কি একটা ফ্ল্যাশব্যাক ছিল, বাট এ আর কি এখন সাধারণভাবে জীবনযাপন করে, তো সেই ফরম্যাটটাও হতে পারে। তো এখানে কিন্তু মাল্টিপল পসিবিলিটি কিন্তু হতে পারে। ট্রেলারটা কিন্তু আমাদেরকে অনেকটা কিছু দেখালো, ওয়ার্ল্ড সম্পর্কে অনেক কিছু দেখাচ্ছে, অনেক ডায়লগস, অ্যাকশন, প্রেমের অ্যাঙ্গেল সব কিছু দেখাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কোহেরেন্টভাবে কোন গল্পটা বলা হবে সেটা কিন্তু আমাদের সামনে রাখছে না। সেটা কিন্তু এটা খুব ভালো জিনিস, যে ট্রেলার আপনার মধ্যে এক্সাইটমেন্ট জাগাচ্ছে, মাল্টিপল থিওরিজের কথা আপনি মাথায় ভাবতে পারছেন, কিন্তু জিনিসটা প্রেজেন্টেশন খুব ভালো, পিরিয়ডটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা খুব ভালো লাগছে, আর বাকি ট্রেলারের কাটিং, যেভাবে বিজিএম দেওয়া হয়েছে, যেভাবে মানে স্টারকে প্রেজেন্ট করা হয়েছে, সব কিছুর দিক থেকে কিন্তু ইটস আ ভেরি ভেরি ওয়েল মেড ট্রেলার। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, বাই।